মিস রোজা। এলেন ভেতরে এলো ব্রেকফাস্টের ট্রলি ঠেলতে ঠেলতে। দুয়ারে দাঁড়িয়ে আছে মরিয়ম বেগম, সেই এনেছে ব্রেকফাস্ট। আদিল নিজেকে শান্ত করে বলল। ডাইনিংয়ে ব্রেকফাস্ট লাগাতে বলো। রোজা পেছন থেকে জড়িয়ে ধরল ছোট্ট শরীরটা। কোকড়ানো চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোয়ালো। ঘুমের মধ্যেও আহ্লাদে আটখানা হৃদি, দুহাতে কাউকে খুঁজছে। রোজার গলা শুনে গোমরা মুখে স্পষ্ট দৃষ্টিতে তাকালো। রোজা হাসলো। কি হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? হৃদি অন্ধের মতো উঠে এলো রোজার কোলে, গলায় মুখ গুজে আওড়ালো। স্নো হোয়াইট, তুমি আমার সাথে থাকো না প্লিজ। আমার একা ঘুমোতে ভালো লাগে না। রোজা অসহায় হয়, দুহাতে হৃদির মুখটা রোজা অসহায় হয় দুহাতে হৃদির ঘুমন্ত মুখটা তুলে নরম গালে ঠোঁট ডুবিয়ে দেয়। এতটুকু মেয়েটার এমন আবদারে কিভাবে পাথর হয়ে থাকবে রোজা? সে যে বরাবরই দুর্বল। তুমি না সাহসী? আমার সাহসী প্রিন্সেস, তার মুখে এসব মানায় বুঝি? জানি না। আই ওয়ান্ট ইউ টু স্টে উইথ মি ফর এভার। রোজার বুকের ভেতরটা যেন কেউ খামছে ধরে, এত যন্ত্রণা হয়। অসহায় হয়ে পড়ে, নীরবে শুধু আরো গাঢ়ভাবে জাপটে ধরে ছোট্ট শরীরটা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আনমোনা। রক্তের তো কেউ নয় তারা, তাহলে কেন এত মায়া, কেন এত ভালোবাসা? সারাদিনই তো থাকি সোনা, জাস্ট রাতটুকু একা থাকতে পারবেন আমার জন্য? হৃদি মাথা দোলালো বাধ্য মেয়ের মতো, নিবিড়ভাবে গলে রইল রোজার উষ্ণ বাহুতে। মেয়েটা এত বুঝদার, লক্ষ্মী। অনেকটা সময় পেরোলো, ঘড়ির কাঁটা 6টা পেরিয়েছে। এবার হৃদির কোলে নিয়ে উঠে দাঁড়ালো রোজা। ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলো। স্কুল ড্রেস পরিয়ে চুল বেঁধে দিচ্ছিল, ও সময় দরজার করাঘাত পড়ল। মিস রোজা। হৃদির চুলটা বাঁধা শেষ করে রোজা এগিয়ে এলো। দরজাটা চাপানো ছিল, বাইরে থেকে কিছুটা খুলে শান্ত মিষ্টি মুখে বলল। বস বলেছেন আপনাকেও যেতে হবে। প্রিন্সেস আপনাকে কাছে পেলে কমফোর্টেবল ফিল করে। রোজা আশ্চর্য হলো, হবে না? আদিল মির্জা প্রায়শই হৃদিকে নিয়ে স্কুলে নিয়ে আসেন, কখনো রোজাকে সাথে যেতে হয়নি, বলা হয়নি। বডিগার্ড ব্যতীত কাজের লোকেরা কাউকে নেওয়া হয় না। তবে আজ হঠাৎ এমন আদেশ শুনে সে হতবাক বটে। শান্ত ফের বলে। ব্রেকফাস্ট করার জন্য নিচে বস অপেক্ষা করছেন প্রিন্সেসের সাথে। সে রেডি। কিন্তু শান্ত আরো চমৎকার হেসে বলল। তাহলে তাকে নিয়ে নামুন, আপনাকে ছাড়া প্রিন্সেস আনকমফোর্টেবল ফিল করবে। রোজা এবারে আশ্চর্য হয়, শুধু নির্বিকার ভাবে চেয়ে আছে। বডিগার্ড শান্ত, বলুন মিস রোজা। রোজা হাসার চেষ্টা করে। আর ইউ জোকিং উইথ মি? শান্তর হাসি মুছে গেল। সে ফ্যালফ্যাল চোখে কিছুক্ষণ রোজার রুষ্ট মুখের দিকে চেয়ে থাকলো। বসের আর মিস রোজার আর ইউ জোকিং উইথ মি একসাথে প্রতিধ্বনি তুলল। রোজা থমথমে গলায় বলে গেল। স্যার পাশে থাকলে হৃদি সবচেয়ে বেশি খুশি হয়। জগৎ সংসার ভুলে বসে আর আপনি বলছেন ও আনকমফোর্টেবল ফিল করে? আমাকে এসব ব্লেম কথাবার্তা বলবেন না। ও রেডি আছে, আমি আনছি, নিয়ে যান। রোজা ভেতরে চলে গেল। শান্ত তখন অশান্ত, বারে বারে তাকালো ফাঁকা দরজায়, আওড়ালো। মিস রোজা, তিনি তিনি ভীষণ চমৎকার চমৎকার তো। বলতে বলতে হেসে ফেললো। সে পরিষ্কার তার বসের কালো মুখ কল্পনা করতে পারছে। সারা জীবন তাদের মুখ কালো করে রেখেছে না, এখন কেউ এসেছে তার মুখ কালো করতে। শান্তর মনের ভেতরে পাখির উত্তেজনায় দিশেহারা প্রায়। আদিল ভেবেছিল হৃদিকে নিয়ে মিস রোজা আসবে, অথচ মিস রোজার চিহ্ন মাত্র নেই কোথাও। মেয়েকে কোলে নিয়ে আদিল আর চোখে শান্তর দিকে তাকাতে শান্ত অসহায় মুখ করল। এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারল না আদিল, কি প্রশ্ন করবে? ড্যাড। আদিল তাকালো তার কোলে বসে সাত সকালের স্নিগ্ধতায় মোড়ানো মেয়ের দিকে। হৃদের চুলের স্টাইলটা কি দারুণ, দুটো বেনুনি করা। শুরু হয়েছে কপালের চুল থেকে, ছোট রং বেরঙের ক্লিপ বেনুনি জুড়ে। হাত বাড়িয়ে গাল ছুঁয়ে বলল। বলো সোনা, খাচ্ছ না কেন? হৃদি একটু সংকোচ করলো, পর মুহূর্তে বাবার চোখের আস্থা দেখে বিড়বিড় করে বলল। আমার স্নো হোয়াইট এখনো ব্রেকফাস্ট করেনি। ক্যান ইউ সেন্ড সাম ফুড ফর? রীতি আবদারটুকু পুরো বলতেও পারেনি। আদিলের অধৈর্য কণ্ঠে আদেশ পড়ল। মিস রোজাকে আসতে বল। শান্ত আর এলেন চাওয়াচাওয়ি করে নিল নিজেদের মধ্যে। শান্ত ভেতরে ভেতরে চিৎকার করে উঠল।
বস, আপনি স্বীকার করুন আপনি মিস রোজাকে দেখতে চাইছেন। আফসোস, মিস রোজা আপনাকে মোটেও দেখতে চায় না। চাই কি, সামনে আসতেই চায় না। সো স্যাড। রোজা গোছাচ্ছিল হৃদির রুমটা। হঠাৎ আদেশে হতভম্ব হতে পারেনি, দ্রুত পা চালালো। ভেতরে সমগ্র পৃথিবী আষ্টেপৃষ্টে চিন্তাভাবনা বিরাজ করলেও মুখে সাবলীল হাবভাব। বেশ ভদ্রভাবে এসে দাঁড়ালো ডাইনিংয়ের পাশে, দৃষ্টি জমিনে রাখলো। ঘরভর্তি কাজের লোক বডিগার্ডসদের মধ্যে তাকে কোন কাজে লাগলো? মরিয়ম বেগম মাথা নুয়ে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। ভেরি গুড মর্নিং স্যার। আদিল মাথা তুলে তাকালো, সঙ্গে সঙ্গে হাতের নাইফ আর ফোর্কের কাজ থামলো। কাছ থেকে দেখা গেল রোজার সুন্দর মুখখানি। একটু সময় নিয়ে মুখ খুলল। মর্নিং মিস রোজা। গায়ে কাটা দিয়ে উঠল রোজার, ভেতরে অমন দুশ্চিন্তা। ইঙ্গিতটা আবার উকি দিল, কেমন অদ্ভুত সম্বোধন। রোজা সরাসরি কেন ডাকলো না? নামই তো ডাকার প্রয়োজন নেই। দৃষ্টি তুলে তাকালো। আদিল চেয়েছিল। তার ধূসর চোখের অমন গাঢ় দৃষ্টিতে দৃষ্টি রেখে রোজা ঘাবড়ালো। বাজে ভাবে ধরফরিয়ে উঠল হৃৎপিণ্ডের। হৃদি মিষ্টি করে হাসলো, মুখের খাবারটুকু কোনো রকমে গিলে বলল, স্নো হোয়াইট, গুড মর্নিং টু ইউ। রোজা উল্টাপাল্টা অনুভূতিগুলো লুকিয়ে হাসার চেষ্টা করলো সামান্য। বিপরীতে ছোট করে বলে, হৃদি গাল ফোলালো, বলল, প্রিন্সেস নয়, তুমি যেভাবে বলো ওভাবে বলবে, ড্যাডির মতন। ওটা শুনতে ভালো লাগে। আদিল চেয়েছিল রোজা নামক নারীর দিকে। রোজার চোখ নামিয়ে রেখেছে, অথচ ঠিক অনুভব করছে আদিলের অদ্ভুত দৃষ্টি তার উপর। তার অস্বস্তি গাঢ় হচ্ছে। মেয়ের কথা শুনে আদিল প্রশ্ন করল, কি বলে তবে শুনি? রোজার শ্বাস গলায় আটকে এলো। হৃদি খিলখিল করে হেসে উঠল বাবার বাহু থেকে। উজ্জ্বল চোখে রোজার দিকে চেয়ে বলল, সোনা। আদিল দৃষ্টি ফিরিয়ে নিয়ে খাবারের প্লেটে মনোযোগ রাখলো। নাইফ আর ফ্রোক দিয়ে চিকেনের বেস্টের অংশটুকু কেটে মেয়েকে খাইয়ে দিতে নিয়ে বলল, বসো, হ্যাঁ ব্রেকফাস্ট উইথ আস। রোজা আশোকে তাকালো, ভাবে সার্চে ডমিনেটিং টোন। হৃদির চোখ দুটো জলজল করছে। উচ্ছ্বাস নিয়ে বাবার গালে ঠোঁট ছুঁয়ে দেয়। হাত বাড়িয়ে দেয় রোজার দিকে। স্নো হোয়াইট, কাম হ্যাভ এ ব্রেকফাস্ট উইথ আস। রোজা অসহায় হৃদির উজ্জ্বল চোখে চেয়ে, যেখানে আকাশের নক্ষত্রগুলো ভাসছে হাসছে। ওই মুখে চেয়ে সে নীরবে এসে বসতে চাইল দূরত্ব রেখে। এলেন এগিয়ে এসে চেয়ার টেনে ধরল, রোজা বসে। মরিয়ম বেগম এসে প্লেট উল্টে দিলেন। খাবার সার্ভ করে দিতে চাইলে রোজা বাধা দেয়। নিচে টুকটুক করে পছন্দ মতো একটু খাবার প্লেটে নিয়ে খাবারে মনোযোগী হয়। আশেপাশে কোথাও তাকাতে না চাইলেও তাকাতে হয় হৃদির জন্য। মেয়েটা একটু পরপর ডাকছে, এটা ওটা বলছে। খুব করে চাইছে সে যেন কাছে একেবারে পাশে গিয়ে বসে। বাচ্চা মেয়েটা কি বা বোঝে। মিস রোজ রোজা ইতিমধ্যে মেনে নিয়েছে তার নামের নতুন সম্বোধন। রোজা নামটা আদিল মির্জার মুখ দিয়ে বেরুলে হয়ে যায় রোজ আবার কি? নেহাত লোকটা তার মালিক, সে সামান্য চাকর। না হলে ফটর ফটর করে কিছু কথা রোজা শুনিয়ে দিত। আপাতত বাধ্য কর্মচারীর মতো বলল, জি স্যার। রোজা দৃষ্টি নুয়ে রেখেছিল, অপেক্ষা করছিল, কিন্তু কোনো জবাব না পেয়ে অবশেষে তাকালো। আদিল মির্জা তাকিয়ে আছে হৃদিও। একজনের চোখের দৃষ্টি মহাসমুদ্রের মতো গভীর ভয়ঙ্কর, আরেকজনের আকাশে নক্ষত্রের মতো উজ্জ্বল। রোজা ভেতরে হাসফাস করলো। কিছু একটা ভালো হচ্ছে না মনে হলো। আদিল ধীরগতিতে স্বাভাবিকভাবেই বলল, কল হার দ্য ওয়ে ইউ ইউজুয়ালি ডু। আই উড লাইক টু হিয়ার ইট। হৃদি বাবার সাথে তাল মেলালো। স্নো হোয়াইট, ডাকো এভাবে, ডাকো ডাকো। রোজা বুঝে পেল না এই লোকের মতিগতি। হোয়াই উড ইউ লাইক টু হিয়ার ইট? আর ইউ ম্যাড? আর ইউ ক্রেজি? কোনো কারণ ব্যতীত, কথা ব্যতীত, শুধু ইচ্ছে মতো এখন রোজাকে পাগলের মতো কথা বলা লাগবে। ডাকতে হবে এমন সম্বোধনে যা সে অগোচরে লুকিয়ে হৃদিকে বলে। লজ্জা চেয়ে রোজার রাগ লাগছে, মন চাচ্ছে শক্ত দুটো কথা মুখের উপর শুনিয়ে দিতে, তবে তা সে করল না। নির্বিকার মুখে বলল, হৃদি সোনা, তোমার পেট ভরেছে? হৃদি মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ ভরেছে। কি দারুণ শুনতে লাগে, তাই না ড্যাডি? আদিল মির্জা চুপ থাকলো অনেকটা সময়। রোজা আটকে রাখা শ্বাস ফেলবে, ওই সময় শোনা গেল, আই লাইক ইট।
রোজা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো। লজ্জা, সংকোচ, অস্বস্তিতে পুরো নিজেকে আতপাগল মনে হলো। তার সাথে যে কি হচ্ছে আপাতত নিজে বুঝতে পারছে না, তবে পুরো দিনটা সে দৃষ্টি নুয়ে থেকেছে, দূরত্ব বজায় রেখেছে, নিজেকে সর্বোচ্চটা দিয়েছে স্বাভাবিক থাকতে। কানে বারবার বাজলো জিহানের কথাগুলো, জিহানের জবটা ছাড়ার কথা আর হৃদির মুখ মিলেমিশে একাকার। এর মধ্যে আদিল মির্জা হঠাৎ এমন ব্যবহার, এমন দৃষ্টি, কণ্ঠের সুর। রোজা কয়েক বছর ধরেই তো কাজ করছে, অল্প হলেও জেনেছে আদিল মির্জাকে। ভীষণ উদাসীন কাজে লোকদের প্রতি দৃষ্টি তুলেও তাকায়নি কখনো, ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি। কিন্তু ওই দিন, রোজা ভুল না হয়ে থাকলে হৃদির উপর হওয়া হামলার দিন থেকে পরিবর্তন এসেছে। অল্প বয়সী তরুণী নয় সে, প্রাপ্তবয়স্ক একজন নারী। সে দৃষ্টি বুঝে, তার উপর পড়া ওই লোকের আকর্ষণটা ধরতে পেরেছে। সারাটা দিন তার দম বন্ধ হয়ে আসছিল, আতঙ্কে ধরফরিয়ে উঠছিল বুকের ভেতরটা। কেবল মনে হচ্ছে নিজেকে এমন ভাবনা মাথায় আসতেই রোজা প্রার্থনা করে যাচ্ছে তার অনুমান যেন ভুল হয়। জিহাদ 6টা কল করে রেখেছে। বাসায় ফিরে কল ব্যাক করলো রোজা। ঘড়ির কাঁটা তখন 10টায়। ছেলেটা এখনো একাই কথা বলে চলেছে, জবটা ছেড়ে দিতে, সরে আসতে। এই পর্যায়ে এসে রোজারও মনে বলছে তার উচিত রিজাইন করা। আদিল মির্জা যদি সত্যি তাকে অন্য চোখে দেখে থাকে, তাহলে এটাই যথার্থ সময় সরে আসার। কিন্তু পর মুহূর্তে হৃদি সুন্দর ফুলের মতো নিষ্পাপ মুখটা চোখের পাতায় ভেসে ওঠে তার। হৃদি রোজা চোখে অন্ধকার দেখছে, কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। নিঃস্ব লাগছে, অস্থির লাগছে। ওইদিকে জিহাদ বলে যাচ্ছে এক নাগাড়ে, বয়স হয়েছে, আমরা ইয়াং নই আর। উই শুড গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। আব্বু আম্মু চিন্তা করছেন, তারা ঘরে পুত্রবধূ চাচ্ছেন, নাতি নাতনি চাচ্ছেন। তুমি কি এখন সিরিয়াস হবে? প্লিজ কোনো একটা সিদ্ধান্ত নাও, কাজটা ছাড়ো, সময় লাগলে প্রয়োজনে নাও, কিন্তু আগে বিয়েটা করে নিই। কথা বলো। রোজা চাপা গলায় বলল, বিয়েটা হলেই তো তুমি প্রেশার দিবে কাজ ছাড়ার জন্য। আমি আমি জিহাদ নরম হলো, বলল, আমি জানি তুমি মেয়েটাকে ভীষণ স্নেহ করো, মেয়েটাও তোমায় খুব পছন্দ করে। আমরা প্রয়োজনে আবদার করব মাঝে মধ্যে যেন তোমার সাথে বাচ্চাটার দেখা করতে দেয় অথবা কথা বলতে। কেমন? রোজা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্ত হয়ে ভাবল তা সম্ভব হওয়ার নয় মনে হচ্ছে। ঝামেলা একটা হয়ে গেছে। জিহাদের বলা ইঙ্গিত অন্যভাবে বুঝি সত্য হতে যাচ্ছে। এলেন বিরক্ত হচ্ছে, হবে না? শান্ত কিছুক্ষণ ধরেই এমন হাঁসফাঁস করছে, হয়তো বা আবার কোনো একটা কিছু বসকে জানাতে চাচ্ছে, নিশ্চয়ই মিস রোজাকে নিয়ে। ও উঠে পড়ে লেগেছে এই বিষয়টা ধরে, কিন্তু সাহস পাচ্ছে না। এলেনের গম্ভীর মুখের দিকে চেয়ে শান্ত ফাঁকা হাসল, বুক ফুলিয়ে হঠাৎ মুগ্ধ গলায় নিজেকে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে আওড়ালো, ওয়াও, বিউটিফুল। আদিলের ডেস্কে পাহাড় সমান ফাইল। মনোযোগ দিয়ে দেখছিল। নিস্তব্ধতা ভাঙায় বিরক্ত হলো। তাকালো এমনভাবে যেন এক্ষুনি শান্ত পরিষ্কার যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারলে চিবিয়ে খেয়ে ফেলবে। শান্ত ভয় পেলেও সাহস রাখলো। তার মন বলছে বস রাখবে না। শান্তর অনুমান ভুল হতে পারে না, সম্ভব না। সে বরাবরই বসকে অনুমান করা সেরা। বস, আপনি দেখবেন, দেখুন কি দারুণ লাগছে দেখতে প্রিন্সেসকে। বলতে বলতে শান্ত ফোনটা নিয়ে গেল আদিল মির্জার সামনে। স্ক্রিনটা তার চোখের সামনে ধরলো। ফেসবুকে একটি পোস্টে একটা ছবি পোস্ট করা হয়েছে। আইডির নাম আয়াত তালুকদার রোজা, ক্যাপশন ইউ মাই প্রিন্সেস। ছবিটা সম্ভবত মির্জা বাড়ির গার্ডেনে তোলা। রোজা হাঁটু ভেঙে বসেছে, তার ঘাড়ে মুখ লুকিয়ে আছে হৃদি। ক্যামেরায় তাকিয়ে রোজা হাসছিল। আদিল কিছুক্ষণ চেয়ে থেকে এবারে তাকালো শান্তর দিকে। শান্ত ঢোক গিলে বলল, বস, প্রিন্সেসের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমার মন বলছিল আপনি দেখলে খুশি হবেন। আদিল দাঁড়িয়ে গেল। ও, আর কি কি মনে হয় তোমার? লেট মি হিয়ার ইট। শান্ত আতঙ্কে দ্রুত পিছিয়ে যেতে যেতে বলল, এরপর থেকে আর কিচ্ছু আমার মনে হবে না। এই এলেন, রাধি, স্বপন, তোরা বল বসকে, আর কিছু আমার মন ভাববে না। আই প্রমিস। বস, বস কাম ডাউন। আদিল নির্বিকারভাবে শান্তর হাতের ফোনটা নিয়ে নিল। ফোন নিয়ে গিয়ে বসলো চেয়ারে। আইডিটাই ঢুকলো। প্রোফাইলে স্নোফলের ছবি, ঘন ঘন পোস্ট নেই, তবে সুন্দর সুন্দর ছবি শেয়ার করে মাঝে মধ্যেই। শান্ত মনে মনে তার বসকে ইচ্ছে রকম বকলো।
টু ফেস্ট কোথাকার, তাকে ভয় দেখিয়ে কি সুন্দর আবার দেখছে। পর মুহূর্তে আনন্দে বাঘারা ছুটে এসে বলল, বস, আপনি একটা প্রাইভেট অ্যাকাউন্ট কেন করছেন না? আদিল কিছু বলল না, তবে ফিরিয়ে দিল শান্তর ফোন। নিজের ফোন হাতে তুলে নিল, মুহূর্তেই একটা অ্যাকাউন্ট খুলে ফেললো। নাম আদিল মির্জা, এতটুকুই। কোনো প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। ওভাবেই গিয়ে রোজার অ্যাকাউন্টে সার্চ করে ফলো করলো। নিজের ফোন দিয়ে ছবিগুলো দেখতে থাকলো। এলেন নির্বিকার চোখে দেখলো শান্তর আনন্দিত মুখ। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সে। ভুল না হয়ে থাকলে মিস রোজা সম্ভবত বিয়ের প্ল্যানিং করছে। ছেলে তার চাইল্ডহুড ফ্রেন্ড, আর এই বলদ ছেলে ইতিমধ্যে উস্কানো বসকে উস্কে যাচ্ছে সমান তালে। তার ইচ্ছে করছে শান্তকে পেটাতে। কয়েকদিন ধরে রোজার জীবন আবার আগের মতো চলছে। যেন হঠাৎ করে তার জীবনে আগমন নেওয়া আদিল মির্জার নজর তার উপর কখনো পড়েনি। সবই তার ক্ষুদ্র কল্পনা ছিল মাত্র। মুচড়ে থাকা হৃদয় শান্ত হয়ে গিয়েছে। মাথার ভেতরে ওলটপালট বাজে রকমের চিন্তাভাবনাগুলো সরেছে। হালকা লাগছে বেশ। চিন্তামুক্ত মানুষ অনেকটা মুক্ত পাখির মতো হয়। রোজা এখন পাখি, আকাশে উড়ে বেড়ানো স্বাধীন পাখি। দম বন্ধ অনুভূতি থেকে পালাতে পেরে কিছুটা চঞ্চল হয়েছে মন। হৃদিকে অনেক সময় দিচ্ছে, ওর আবদারগুলো বিনা সংকোচে পূরণ করার চেষ্টা করছে। যেমন স্কুল থেকে ফিরিয়ে রিধি কার্টুন দেখতে চাইলে ৮ ঘন্টার মতো কার্টুন দেখতে দিয়েছে। তারপর গোসল করিয়ে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছে। হৃদি যখন ঘুমানোর ওই সময়টায় রোজা পছন্দের বই পড়ে। ফ্যান্টাসি ধাঁচের উপন্যাস পড়তে তার ভালো লাগে। এখন সেটা সে পড়ছে। এটা ফ্যান্টাসি জনবার। ভ্যাম্পায়ারের জগৎ নিয়ে এত চমৎকার বই রোজা আগে পড়েনি। খুব মন দিয়ে পড়ছিল বলেই সময়ের কথা খেয়াল থাকলো না। আশপাশ ভুলে বসলো। হঠাৎ অনুভব করলো কারো অস্তিত্ব। পাশে ফিরে তাকাতেই আশ্চর্য হলো, হৃদি পুতুল হাতে দাঁড়িয়ে আছে চুপচাপ। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে জানা নেই। কতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে বাচ্চাটা। বই রেখে দ্রুত উঠে দাঁড়ালো রোজা। কোলে তুলে নিয়ে চিন্তিত হয়ে সমানে জিজ্ঞেস করে গেল, কখন উঠলে সোনা? কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে? ডাকনি কেন? হৃদি হাসলো, দুহাতে রোজার গলা জড়িয়ে বলল, ডিস্টার্ব করতে চাইনি। রোজা আহত হয় এমনভাবে চেয়ে বলে, প্রসঙ্গ যখন আমার হৃদি শোনার, তখন আমি কখনোই ডিস্টার্ব ফিল করতে পারি না, কখনোই না, পারবো না, বোঝা গেল? হৃদি খিলখিল করে হাসলো, আরো গাঢ় করে আঁকড়ে ধরল রোজার গলা। দেন আই ওয়ান্ট টু ডিস্টার্ব ইউ ফর মাই হোল লাইফ। রোজা থমকায়, বিচলিত হয়, আরো গভীরভাবে জড়িয়ে ধরে ছোট্ট শরীরটা। ভেতরে দীর্ঘশ্বাস ফেলে। সে আশা রেখেছে আরো 2 বছর পেরুলে মেয়েটা সামান্য বুঝতে শিখবে। তখন এমন আবেগী অনুভূতি মুছে যাবে। হয়তোবা তখন রোজা সরে এলে দুঃখ পাবে না, 2 দিন বাদে আর মনে রাখবে না। এমন ভাবতেও কেমন যেন দমবন্ধ হয়ে আসে রোজার। তার এত আদরে মিষ্টি হৃদির সাথে কোনো একসময় আর দেখা হবে না, কথা হবে না। তার কল্পনায় আনলেও অসহায় হয়ে ওঠে হৃদয়। ঘড়ির কাঁটা তখন 6টা পেরিয়েছে, সূর্য ডুবেছে, অন্ধকার হয়ে এসেছে বাইরেটা। হৃদিকে নিজ হাতে নাস্তা করিয়ে পড়তে বসিয়েছে রোজা। মেয়েটা কার ব্রেইন পেয়েছে কে জানে, ভীষণ শার্প, পড়াশোনায় বড্ড চতুর। একবার পড়লে অনেক কিছু মনে রাখতে পারে। অথচ ছোটবেলায় তাকে তার বাবা 1 শব্দ 3 বার পড়ালেও মনে রাখতে পারতো না সে। ভুলে যেত, দেখে বারবার পড়তে হতো। এমনও হয়েছে শতবার পড়লেও পরীক্ষার রুমে গিয়ে মুখস্থ পড়া ভুলে গিয়েছে। আর এই বাচ্চাটাকে দেখো, হৃদি তখনও ভীষণ মনোযোগ দিয়ে পড়ছে। ঘণ্টাখানেক ধরে চেয়ারে বসেই পড়ছিল, কোনো রকমের বায়না করেনি। হঠাৎ কি হলো কে জানে, চেয়ার থেকে নেমে এসে দাঁড়ালো রোজার সামনে। কোলে চড়ে তারপর নাকি ও বাকি পড়াশোনা করবে। রোজা অসহায় হয়, আনন্দও পায়। দুহাতে তুলে নিয়ে কোলে বসালো। তার হাতে দুপুরে ফ্যান্টাসি জনরার বইটা। বেশ মোটা তাজা বই। সবে রোজা 200 পৃষ্ঠা পড়েছে, 400 পৃষ্ঠা বাকি। হৃদিকে পড়ানোর ফাঁকে ফাঁকে একটু একটু করে পড়ছিল। ও সময় মরিয়ম বেগম এলেন ট্রে হাতে। দুধ জুস এনেছে। দুধ হৃদির জন্য, জুস রোজার জন্য। তবে দুধ হৃদি খেতে পছন্দ করে না। ভীষণ অপছন্দনীয় বলা যায়। রোজাকে ভীষণ কসরত করতে হয় 1 গ্লাস দুধ খাওয়াতে। আজও ব্যতিক্রম নয়। খাবো এক শর্তে। রোজা অসহায় মুখ করে বলল, শুনি তবে। তুমি আমার জন্য ডিনার বানাবে। বলো 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 না, না হলে কিন্তু আমি রাতেও খাবো না, এখন মিল্কও খাবো না। এমন বায়না আজ নতুন নয়, আগেও করেছে। রোজা বাধ্য হয়ে নিজ হাতে রেঁধেও খাইয়েছে।
অথচ এই বাড়িতে স্বনামধন্য শেফ আছে, সেই রাধে, যার হাতে রান্না অমৃত, খেলে পেট ভরবে মন নয়। অথচ এই বাচ্চার নাকি তার হাতের রান্না পছন্দ, যেখানে রোজা বরাবরই রান্নাবান্নায় সাধারণ। হৃদি দুহাতে রোজার কোমর জড়িয়ে ঠোঁট ফুলিয়ে কাদো কাদো মুখ করে ফের আবদার করল, Snow White, want to cook for me? See, I'm such a sweet girl. রোজা ফিক করে হেসে ফেলল। হৃদির টান টান নাকের ব্রিজে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওর কোমরে কাতুকুতু দিতে চেয়ে মজার ছলে প্রশ্ন করল। কে বলেছে তুমি সুইট গার্ল? হৃদি হেসে গড়াগড়ি খাচ্ছিল, হাসার ফাঁকে বলল। My daddy. রোজা কথা বাড়ালো না, কাতুকুতু দেয়া বন্ধ করলো। হেসে একদম দুর্বল হয়ে গেছে মেয়েটা, চোখের কোণে জল জমেছে। রোজা ওর চোখ দুটো মুছে দিয়ে কোল থেকে নামালো। রাত ঘনিয়ে আসছে, এ সময়টা তার ফেরার সময়। এখন রাত্রে বসলে সে বাসায় ফিরবে কখন? আজও বুঝি দেরি হবে। কি খেতে চাও আমার প্রিন্সেস? রিধি মিনমিন করে। Egg fried rice with chicken nuggets. রোজা বড় করে দীর্ঘশ্বাস ফেলল। আজ তার বাড়ি ফিরতে দেরি হবে। রান্নাবান্না শেষ করে ওকে খাইয়ে ফিরতে ফিরতে রাতের কটা বাজবে কে জানে। অসহায় সে এক্ষুনি কল করে বাসায় জানাতে ব্যস্ত হলো। বাসায় জানিয়ে হৃদিকে নিয়ে নামলো নিচে। সিঁড়ি বেয়ে নামতেই বাম সাইডে বড় লিভিং রুম, ডান সাইডে কিচেন। হৃদিকে লিভিং রুমের সোফায় বসিয়ে টেলিভিশন চালু করে দিল। চালো ওর পছন্দের ডিজনি মুভি। এরপর সে এলো রান্নাঘরের দিকে। রান্নাঘরটা বিশাল বড় আর আধুনিকতার ছোঁয়া। মরিয়ম বেগম সহ আরও দুজন উপস্থিত রয়েছে ইতিমধ্যে। একজন বয়স্ক মহিলা, বয়স আনুমানিক 40। ওনার নাম শাপলা। অন্যজনের নাম সম্ভবত নীরা, বয়স কম, এই 22 হবে। মরিয়ম বেগমের বড় মেয়ে, সাহায্যের জন্য মাঝে মধ্যে আসে মায়ের সাথে। শাপলা বেগম কুকিং অ্যাপ্রনটা এগিয়ে দিল। রোজা চটপট তা পরে নিল, কাজে ব্যস্ত হয়ে পড়ল। মরিয়ম বেগম কাছাকাছি থেকে সাহায্য করছেন। শাপলা বেগম যাওয়ার সময় হয়ে এসেছে, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। রোজার আর কোথাও খেয়াল ছিল না। হঠাৎ হৃদির বিরক্ত হওয়া কণ্ঠে ভেসে এলো, Oof, you are so annoying. Get lost. Just get lost. তুলোর মতো নরম নিষ্পাপ হৃদিকে দেখে অভ্যস্ত রোজা একরকম ভুলেই বসেছিল এই মেয়ের মেজাজ মোটেও ভালো না। অল্পতেই বিরক্ত হওয়ার, রেগে যাওয়ার মতো সমস্যা আছে। প্রথম প্রথম যখন সে ওর ন্যানি হিসেবে এসেছিল তখন তো কত ছোট ছিল, অথচ তখনই ওর মেজাজের সামনে রোজাকে বাজেভাবে পড়তে হয়েছে। এই মেয়েকে সামলাতে, ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করাতেই 2 মাসের মতো লেগেছিল। এখন তো একেবারে মেজাজের পাহাড় করে রেখেছে, কাউকেই তেমন একটা সহ্য করতে পারে না। রোজার মনে হয় হৃদি একেবারে আদিল মির্জার মেজাজ পেয়েছে। আদিল মির্জাকে হাতে গোনা যে কয়েকবার দেখেছে, বেশিরভাগ সময়ই হয় কাউকে মারছিল, না হলে কাউকে ধমকাচ্ছিল। তার রক্ত আর কেমন হবে, নিশ্চিত বাবার প্রতিচ্ছবি হয়ে উঠছে দিন দিন। এখন কাকে ধমকাচ্ছে ভাবতে ভাবতে রোজা দ্রুত কদমে রান্নাঘর ছাড়লো। পেছনে মরিয়ম বেগমও ছুটছেন যখন পাশে মেয়েকে দেখতে পেলেন। হৃদির চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে নীরার দিকে। নীরা দাঁড়িয়ে আছে হতভম্ব হয়ে, অপমানিত বোধ করছে সম্ভবত। কেমন ঠোঁট কাঁপছে মেয়েটার, চোখ দুটো ছলছল করছে। রোজা দ্রুত এগুলো। কি হয়েছে? নীরাকে মরিয়ম বেগম সরিয়ে আনলো দ্রুত। কার দোষ জানার প্রয়োজনও বোধ করলেন না, ছটফটে গলায় মাফ চাইলেন। ও বুঝতে পারিনি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। রোজা কাছে গেল হৃদির, মাথা ছুঁয়ে প্রশ্ন ছুড়ল, বিরক্ত হয়েছো? Snow White, I told her to shut up. কিন্তু ও শুনলো না, কথা বলেই যাচ্ছে, প্রশ্ন করেই যাচ্ছে, ভালো লাগে না। মরিয়ম বেগম আতঙ্কে নীল হয়ে গেলেন। কোনো রকমে মাফ চেয়ে আজকের জন্য মেয়েকে নিয়ে বেরোতে উতলা হলেন। রোজা আর থামালো না। দুয়ারে তখন বডিগার্ড দাঁড়িয়েছিলেন। নামটা ঠিক জানা নেই রোজার। ভদ্রলোক গম্ভীর মুখে মরিয়ম বেগমকে উদ্দেশ্য করে বললেন, ওনাকে আর আনবেন না। মরিয়ম বেগম মাথা তুলালেন সমানে, মুখেও জানালেন আনবেন না। তখন ভয়ে নীরাও সামান্য কাঁপছিল। রোজা অসহায় হয়ে তাকালো আসল কালপ্রিটের দিকে। কালপ্রিট কেমন মিষ্টি, অবলা হাসছে রোজার দিকে চেয়ে। আমার ক্ষুধা লেগেছে, আর কতক্ষণ? রোজা ঘড়ির দিকে তাকালো, আশ্চর্য হয়ে গেল মুহূর্তে। রাতের 12টা কিভাবে বাজলো, এত দ্রুত সময় চলে যাচ্ছে কেন? ভাগ্যিস সন্ধ্যায় নাস্তা করিয়েছিল বাচ্চাটাকে, না হলে এতক্ষণ কিভাবে না খেয়ে থাকতো। রোজা তাড়া দিয়ে বলল, আর কিছুক্ষণ প্রিন্সেস, তুমি মুভি দেখো। হৃদি মাথা দোলালো। রোজা যেতে হাই ছাড়লো।
ঘুমে চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। সোফায় শুয়ে পড়ল। শুতেই কেমন চোখ বুজে গেল, মুহূর্তে সে গভীর ঘুমে আচ্ছন্ন। নীরবে নিস্তব্ধতায় রোজার রান্না প্রায় শেষ। এখন একটা প্লেটে এগ ফ্রাইড রাইস পরিবেশন করছে রিদির জন্য। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে সে ফিরবে। পকেটে ফোনটা ভাইব্রেট হয়ে যাচ্ছে, বাসা থেকে বোধহয় কল দিচ্ছে। আপাতত রোজার কল রিসিভ করার সময় নেই। প্রায় শেষ, প্লেট গোছানো এমন সময় পেছন থেকে গম্ভীর স্বরে প্রশ্ন এলো। হোয়াট আর ইউ ডুইং? ওই কণ্ঠে রোজা থমকালো, ক্ষণিকের জন্য চমকালেও পর মুহূর্তে নিজেকে সামলে নিল। ফিরল দৃষ্টি নুয়ে রেখেই। চোখের সামনে চকচকে একজোড়া সাদা জুতোর বাজ পাখির ট্যাটু, যেখানে জলজল করছে দুফোঁটা তাজা লাল রক্ত। রোজা ঢোক গিল ওই দৃশ্য। ভয়ে ভেতরটা ধরফর করলেও নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না যখন অমন বিশালদেহী ভয়ঙ্কর দুটো কুকুর দেখতে পেল। আদিল মির্জা দুপাশে তিতানার থোর, ওদের লিশ আদিলের হাতে। রোজা দ্রুত কদম পিছিয়ে স্বাভাবিক হওয়ার ভনিতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। প্রিন্সেস আমার হাতে এগ ফ্রাইড রাইস উইথ চিকেন নাগেটস খেতে চেয়েছে, তাই আমি রান্না করছিলাম। শান্ত খুব সন্তর্পণে এলেনের হাত টেনে সরে যেতে চাইল কেমন। এলেন বসের হুকুম ব্যতীত সরল না, নড়লও না, ঠায় দাঁড়িয়ে থাকলো দৃষ্টি নামিয়ে। শান্ত চোখ রাঙালো, তবে নিজেও বাধ্যশীলের মতো দাঁড়িয়ে থাকলো। আদিল আপাতমস্তক রোজাকেই দেখছিল, মাথা নুয়ে রাখায় খানিকটা অসন্তুষ্ট হলো। আদেশ করল, মাথা তোলো। রোজার হৃৎপিণ্ড দুর্বলভাবে কাঁপছে। কুকুর দুটোকে সে আগেও দেখেছে, তবে দূর থেকে, এমন কাছ থেকে নয়। নিজেকে স্বাভাবিক রাখতে চাওয়া সে মাথা তুলল, তখনও দৃষ্টি নামানো, ভুলেও তাকালো না। কুকুর দুটো হঠাৎ করে ঘেউ ঘেউ করে উঠতেই রোজা ভয়ে সমানে পিছিয়ে গেল কয়েক কদম। পিঠ স্পর্শ করলো কিচেন বার। আদিল কুকুর দুটোর লেশ বাড়িয়ে ধরে শান্ত এলেনের উদ্দেশ্যে বলল, ওদের নিয়ে যা। শান্ত আর এলেন কুকুর দুটোকে নিয়ে বেরিয়ে গেছে। রেখে গেছে নীরবতা, পিনপতন, নিস্তব্ধতা। রোজা শান্ত হয়েছে কুকুর দুটোকে চলে যেতে দেখে, অথচ পর মুহূর্তে সামনের জুতো জোড়ার মালিককে এগিয়ে আসতে দেখে ফের অশান্ত হলো। মিস রোজ রোজা সৈনিকের মতো সোজা হয়ে দ্রুত বলল, জি স্যার। রোজার দম বন্ধ হয়ে আসছিল, হৃৎপিণ্ড লাফাচ্ছিল ক্রমাগত, প্রতি সেকেন্ডে যাচ্ছে। তাকিয়ে থাকাটাও বড্ড অসম্ভব হয়ে পড়ছিল। নিজের সাথে একরকম লড়াই করতে হচ্ছিল ওমন ভয়ঙ্করী চোখের দৃষ্টিতে দৃষ্টি ডুবিয়ে রাখতে। রোজা যখন ভাবল সে মাথাটা ফের নুয়ে ফেলবে, অমান্য করবে আদেশের, ওই সময় প্যান্টের দুপকেটে হাত গুজে রাখা আদিল মির্জা মুখ খুলল দুকদম এগোতে এগোতে। ডু ইউ নো হোয়াট ইট মিস? দ্য ওয়ে আই কল ইউ। রোজা জানতে চায় না, শুনতে চায় না, কিছু বুঝতে চায় না। সে এখান থেকে চলে যেতে চায়, আদিল মির্জা থেকে বহুদূরে থাকতে চায়। তার সবকিছু কেমন অদ্ভুত লাগছে, অসহনীয় লাগছে। আপনা আপনি আরও পিছুতে চেয়ে অনুভব করে পেছনের কিচেন বার ইতিমধ্যে তার পিঠ শুয়ে আছে। সামনে থেকে আসা করা পারফিউমের ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করে, যেন মাথাটা ভার করে দিচ্ছে। আদিল অবশ্য তার উত্তরের আশায় নেই। দু আঙুলের মতো দূরত্ব রেখে দাঁড়ালো রোজার সামনে। রোজার মনে হলো সে শ্বাস ফেলতেই অঘটন একটা ঘটে যাবে। আদিল মাথাটা তখন নুয়ে রেখেছে রোজার মাথার সমান। মাথাটা ঘুরিয়ে আনলো রোজার কানের সামনে। এতে যেন পারফিউমের ঘ্রাণ আরও বাজেভাবে নাসারন্ধ্রে প্রবেশ করলো। নিজে প্রশ্ন করে আদিল নিজেকেই জবাব দিল, আর রোজা? রোজার দৃষ্টি হঠাৎ শক্ত হলো রাগে, ঠোঁট কাঁপলো ভয়ে, কথা বলতে গেলে সামান্য স্বরও কাঁপে। মিস্টার মির্জা, আপনি কি মিন করছেন? আদিল রোজার কান থেকে সরে এলো ফের মুখের সামনে। সুন্দর মুখের রাগান্বিত ভাঁজে চেয়ে নির্বিকার হয়ে বলল, একটা গোলাপ। বেলেহাস। রোজা চোখ রাঙাতে গিয়েও নিজেকে সামলালো। তার জীবনের ভীষণ মায়া, সে মোটেও মরতে চায় না, ঝামেলায় ফেলতে চায় না পরিবারকে। তার এক্ষুনি নিজের দিকটা পরিষ্কার করে দেওয়া উচিত। এসব রোজা বরদাস্ত করবে না। যথাসম্ভব রাগ নিয়ন্ত্রণে রেখে পরিষ্কার করে বলে দিল, আপনার এই ধরনের কথাবার্তা ব্যবহার আমায় অস্বস্তিতে ফেলছে স্যার। এমন হতে থাকলে আই উইল হ্যাভ টু রিজাইন। রোজা এমন তীক্ষ্ণ দৃষ্টি থেকে দৃষ্টি সরালো, তাকালো আদিলের বুকের কাছটায়। নেভি ব্লু রঙের শার্টের উপরে কয়েকটা বোতাম খোলা বখাটেদের মতো। চওড়া বুকে একটা মাত্র লোম নেই। যেসব পুরুষদের বুকে লোম থাকে না, তাদের মনে নাকি দয়া মায়া ছিটে ফোটাও থাকে না। এই লোকেই বোধহয় জলজান্ত প্রমাণ। হঠাৎ আদিলের হাত দুটোকে এগিয়ে আসতে দেখে
রোজা সতর্ক হয়, চোখের পলকে হাত দুটো তার দুপাশ দিয়ে গিয়ে তাকে বিশ্রীভাবে আটকায়। শোনা গেল সাবলীল দুটো শব্দ, যা শুনে রোজার চেহারার রং বদলে গেল। ট্রাই ইট। রোজা চমকে দৃষ্টি তুলে তাকালো, ওই দৃষ্টিতে ভয়। মুখ ফসকে বেরোলো। হোয়াট? আদিল নিপুণ দৃষ্টিতে চেয়ে ভীষণ রকমের শান্ত গলায় আওড়ালো। রোজা, ট্রাই টু রিজাইন। ভয়ে যেন কণ্ঠ বরফের মতো জমে আছে। চিৎকার করে বলতে চাওয়া এক কথাও বেরোলো না। চেষ্টা কেন করবে সে? কাজ ছাড়া বা করা তার ইচ্ছের উপর। কি বোঝাতে চাইলো আদিল মির্জা? ড্যাড, এতক্ষণের গুরুগম্ভীর আদিল মির্জা, যার অস্তিত্ব কণ্ঠ চতুর্দিকে থমকে রেখেছিল, এই মুহূর্তে নিজের মেয়ের কণ্ঠে তার ভেতর আকস্মিক পরিবর্তন হলো। চোখে লাগার মতো, পুকুরের জলের মতো তার পুরো অস্তিত্ব কোমল শান্ত দেখালো। সরে গেল রোজার কাছ থেকে, ঘুরে কদম এগিয়ে গিয়ে কোলে তুলে নিল সদ্য ঘুম ভাঙা মেয়েকে। হৃদি সরল চোখে তাকালো রোজার দিকে, আবার বাবার দিকে। রোজার হাত তখনও কাঁপছে তার হৃৎপিণ্ড। সে শুধু ওখানে দাঁড়িয়ে থাকলো, যেন মস্তিষ্ক কাজ করলো না অনেকক্ষণ। হৃদির ডাকে সম্মিত ফিরল যেন। আমার ক্ষুধা লেগেছে। স্নো হোয়াইট, ডিনার হয়েছে? রোজা নিজেকে শান্ত করলো। হৃদির মিষ্টি সরল কণ্ঠে কিছুটা স্বস্তি পেল। প্লেট সাজানোর বাদবাকি কাজটুকু শেষ করে অ্যাপ্রন খুলতে খুলতে বলল, হয়েছে, আসো ডাইনিংয়ে। ভুলেও তাকালো না আদিল মির্জার দিকে, যার উপস্থিতি অস্বীকার করা অসম্ভব প্রায়। হৃদি বাবার কোল থেকে নেমে ছোট ছোট কদমে ছুটে এলো। রোজা ওকে বসিয়ে দিল চেয়ারে। প্লেটে এগিয়ে সামনে রাখতেই মেয়েটা খেতে শুরু করলো দ্রুত। ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। রোজার মন তুলোর মতো নরম হয় এই দৃশ্যে। হঠাৎ আদিলের কণ্ঠে ভেসে এলো, ডাজ ইট টেস্ট? দ্যাটস গুড। হৃদি মুখ ভরে খাচ্ছিল। টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দিতে হচ্ছিল রোজার। মুখ ভর্তি খাবার সহ লিভিং রুমের দিকে তাকিয়ে বলল, স্নো হোয়াইট খুব ভালো রাধে। ডু ইউ ওয়ান্ট টেক এ বাইট ড্যাডি? আদিল সোফার পায়ের উপর পা তুলে বসেছিল। শান্ত এক ফাঁকে এসে দাঁড়িয়েছে পেছনে, হাতে ট্যাব। কিছু একটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছে, তাই দেখছিল আদিল। সেভাবেই বলল, আসো। হৃদি দ্রুত নামলো চেয়ার থেকে, জলজল চোখে তাকালো রোজার দিকে। রোজা বাধ্য কর্মচারীদের মতো প্লেটটা হৃদির দু হাতের উপর দিল। মেয়েটা ছুটল প্লেট ভর্তি খাবার নিয়ে। আজিজুল সাহেব, নিপা বেগম মেয়ের অপেক্ষায় তখনও সজাগ। ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। ওই সময় এসে পৌঁছালো রোজা। মানসিকভাবে ক্লান্ত সে। কোনো কথা না বলে সোজা চলে গেল নিজের রুমে। আজিজুল সাহেব বরাবরই মেয়েকে বোঝেন, সময় দিয়ে এসেছেন। আজও আর কথা বাড়ালেন না। তবে ঠিকই স্ত্রীকে ঠেলে পাঠালেন দেখতে কি হয়েছে। নিপা বেগম মেয়ের পিছু পিছু ঢুকলেন রুমে। রোজা তখন ওয়াশরুমে ঢুকে পড়েছেন। এই সুযোগে তিনি বেরিয়ে এসে খাবার গরমে বসালেন। গরম করে প্লেট সাজিয়ে নিয়ে এলেন আবার। রোজা শুয়ে আছে চোখ বুজে, ভেজা চুলগুলো তোয়ালেতে মোড়ানো। নিপা বেগম বসলেন মেয়ের পাশে। একটু কেশে নিয়ে মৃদু স্বরে প্রশ্ন করলেন, কিছু হয়েছে? এত দেরি হলো যে? রোজা চোখ মেলে তাকালো সোজা মায়ের মুখের দিকে। সে কি খুলে বলবে? কি বলবে? বললেও কিভাবে, কি করবে? বললে তার মাথায় আসছে না। আদিল মির্জা তাকে কি বোঝাতে চাইলো? কেন মনে হলো অমন শান্ত কণ্ঠে সে শাসানলো তাকে? নিপা বেগম মেয়ের হতাশাগ্রস্ত মুখ দেখে হাত টেনে ওঠাতে ওঠাতে বললেন, খেয়ে নে আগে। রোজার ক্ষুধা লেগেছে বেশ। সে মায়ের হাতে চুপচাপ খেলো। নিপা বেগম যখন বুঝলেন মেয়ে কিছু বলতে চাইছে না, আর জোর করলেন না। মাথা ঠান্ডা হলে নিজে এসে বলবে। ঘুমাতে বলে তিনি চলে গেলেন। রোজা দরজা বন্ধ করে কোনো রকমে ভেজা তোয়ালে চেয়ারের উপর ফেলে ভেজা চুলসহ বিছানায় ঝাঁপিয়ে পড়ল। বালিশ বুকে গুজে চোখ বুজলো। চোখের পাতায় ভেসে বেড়ালো তখনকার সব চিত্রগুলো। কানে বাজতে থাকলো এক একটি কথা। রোজা কি রিজাইন করে ফেলবে? তার মন বলছে তার ভাবাভাবির সংকোচ সময় নেই, না হলে সামনে আরো বড় বিপদ। পর মুহূর্তে হৃদির মুখ ভাসলো। তবে আজ মনকে শক্ত করলো। শুধু হৃদির কথা ভাবলে তো হবে না, নিজের কথা, পরিবারের কথাও তো ভাবতে হবে। সে জড়িয়ে গেলে তার কাছের মানুষদের কি হবে? হঠাৎ রোজার মাথায় একটা বিষয় এলো। সে কি বিয়েটা সেরে ফেলবে লুকিয়ে? বিয়েটা হয়ে গেলে তো ঝামেলা অনেকটাই শেষ হয়ে যায়। জিহা তো এক পায়ে রাজি। পরিবার মিলে অগোচরে বিয়েটা সেরে ফেললে নিশ্চয়ই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।
রোজার মনে হলো এই একটাই উপায়, পারিবারিকভাবে বিয়ে করে ফেলতে হবে, তারপর সে রিজাইন করে ফেলবে, তাতে তার যতই কষ্ট হোক না কেন। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ছিল। যখন ঘুম ভাঙল তখন ভোর 5টা, বাইরেটা অন্ধকার, আকাশে চাঁদ ভাসছে তখনও। ইতিমধ্যে নিপা বেগম ডেকে চলছেন দরজায় করাঘাত করে। দরজা খুলছিস না কেন? এই রোজা, রোজা। রোজা চুপ করে থাকলো জবাবে। অনেকটা সময় পর আস্তে করে বলল, শরীর ভালো লাগছে না মা, ঘুমোবো। ওরা এলে বলে দিও আমি অসুস্থ, আজ যেতে পারবো না। নিপা বেগম চিন্তিত হলো তক্ষুনি। দরজা খোল, দেখি কি হলো। এই মেয়ে। ঠিক আছে আমি মা, একটু ঘুমোলে ভালো লাগবে, তুমি ওদের জানিয়ে দিও। নিপা বেগম কিছুক্ষণ ডাকাডাকি করে অবশেষে চলে গেলেন। স্বস্তির শ্বাস ফেলল রোজা, চোখ বুঝল ফের। সে ছুটি কাটানোর নাম করে আজই বিয়ে সম্পর্কে কথা বলবে জিহাদের সাথে। শান্ত ঘুমিয়েছিল তখনও, চোখ বুজে থেকেই। ক্রমাগত বাজতে থাকা ফোনটা হাতড়ে নিয়ে রিসিভ করে কোনো রকমে কানে ধরল। ওপাশে ধ্রুবের কণ্ঠে সংকোচ। মিস রোজা আজ আসবেন না, তিনি অসুস্থ। শান্তর ভ্রুদুয়ার মাঝে ভাঁজ পড়ল কয়েকটা। ছোট ছোট চোখে তাকিয়ে সময় দেখতে চেয়ে আওড়ালো, রাতে তো দেখলাম সুস্থ সবল বেশ, কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ কিভাবে হবে? বলতে বলতে বেচারা হঠাৎ করে উঠে বসলো। মনে পড়ল গতকাল রাতের কাহিনী। বস কি কিছু বলেছে মিস রোজাকে? যখন শান্ত রোজাকে গাড়িতে তুলে দিচ্ছিল, রোজার অভিব্যক্তি মোটেও স্বাভাবিক দেখায়নি, কেমন যেন অদ্ভুত দেখিয়েছিল। তাদের মধ্যে কি কিছু হয়েছে? ওপাশে ধ্রুব সন্দিহান গলায় বলল, সামথিং ইজ রং। আমার মনে হচ্ছে না মিস রোজা অসুস্থ। ওনার মা যখন অসুস্থতার কথা বলছিলেন তাকে গিলটি দেখালো। শান্ত ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে। কোনো রকমে প্যান্ট পরতে পরতে বিড়বিড় করলো, আবার ওই বলদটাকে লুকিয়ে টুকিয়ে বিয়ে করে ফেলবে নাকি ভাই? মাথা থেকে পা পর্যন্ত আমরা একটা বলদ। স্কুলের যে মাসুম ফার্স্ট বেঞ্চার হয় না, ঠিক অমন সারাদিন নাকের উপর থেকে চশমা ঠেলে ঠেলে জীবন শেষ। মিস রোজের মতন কারো জীবনে আর যাই হোক এই মদন মানায় না। ধ্রুব তখন বিরক্ত। গাড়িতে উঠে বসেছে। তাদের গাড়িটা আপাতত তালুকদার বাড়ি থেকে একটু দূরে, যেন নজরে না পড়ে। চোখ মুখ কুঁচকে বলল, তুই কি মেসমেকার? তুই বলবি কার সাথে কাকে মানায় আর কাকে না? আমি হচ্ছি সাধারণ 10 লোক। আমার পুরোপুরি রাইট আছে মতামত দেবার, আর আমার মতামত হচ্ছে মিস রোজা বাঘিনী আর তার প্রয়োজন সিংহ। ধ্রুব সিটে মাথাটা এলিয়ে দিয়েছিল। চোখ বুজে বলল, বাহ, তো বল, তোর কাছে কোনো সিংহ আছে? ঠোঁট টিপে হাসলো শান্ত। শার্ট পরতে পরতে বলল, আমাদের বস আদিল মির্জা। ধ্রুব চিৎকার করে উঠল ওপাশে। আরে ক্রেজি শান্ত, বস জানলে তোকে। শান্ত আরো জোরসে হাসলো। হাসতে হাসতে বলল, ইউ গাইজ আর সো ইনোসেন্ট। কিছুই ধরতে পারিসনি ওদিকে বস। অলরেডি নিজের প্রে বুঝে নিয়েছে, এখন শুধু স্বীকার করা বাকি। পরপর শক্ত কণ্ঠে আদেশ করল। এলেন দাঁড়িয়ে আছে আদিল মির্জার রুমের সামনে। নিপুণভাবে খেয়াল করলে বোঝা যাবে তার গম্ভীর মুখের উজ্জ্বলতা। গতকাল দ্রুত ফিরে জম্পেশ এক ঘুম দিয়েছিল। সারা রাত ঘুমিয়েছে। ঘুম ভালো হলে মেজাজ ভালো থাকে। এই তো তার ফুরফুরে মেজাজটা ফানুসের মতো উড়ে গেল শান্তর আগমনে। তাড়াহুড়ো করে এসে দাঁড়িয়েছে পাশে। কুনুই দিয়ে পেটে গুঁতো মেরে ফিসফিস করে জিজ্ঞেস করে, বস উঠেছে? এলেন সতর্ক হয়। শান্তর বিচলিত চোখ মুখ দেখে ডান ভ্রু তুলে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, কি ব্যাপার? মিস রোজা কোথায়? ধ্রুব এখনো ফেরেনি? শান্ত জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। দরজা নক করলো। দুটো শব্দের বিপরীতে ভেতর থেকে আদিলের কণ্ঠ শোনা গেল। শান্ত প্রবেশ করলো দরজা ঠেলে। আদিল ফর্মাল গেটআপে আবৃত হয়ে বসে আছে সোফায়। তার পাশে শার্টের উপরে পরার ভেস্ট আর কোট রাখা, হাতে ব্যবসা আর রাজনীতির ম্যাগাজিন। পৃষ্ঠা উল্টে পাল্টে বেশ মনোযোগ দিয়ে তাই দেখছিল। কি? আদিলের প্রশ্নে আরেকটু এগোলো শান্ত, সামনাসামনি বলবে বলে। হঠাৎই বেহিসাবিতে চোখ গেল টেবিলের উপর। শ্বাস আটকে এলো মুহূর্তে। জমে গেল সে। মুখটা হা করে একবার তাকালো নির্বিকার বসের দিকে, আরেকবার টেবিলের উপরে রাখা ট্যাবলেটের দিকে। ট্যাবলেটের তখনও গত বছরের লাইভে একাংশ চলছে। হৃদির রুমের। মিস রোজা হৃদিকে নিয়ে বসে আছে সোফায়। হৃদি ঘুমিয়ে আছে তার বুকে, আর রোজা বই পড়ছে। ট্যাবলেটের পাশে একটা বায়োডাটার ফাইল অবহেলায় পড়ে আছে। ফাইলের উপরে মিস রোজার ছবি। শান্ত বড় করে ঢোক গিল। পর মুহূর্তে নিজেকে নির্বিকার করার সামান্য চেষ্টা করলো। কি বলবে সে আর? মনে হচ্ছে তার সব
মনে হচ্ছে তার বস সবই জানে ইতিমধ্যে। তার মানে কি দাঁড়াচ্ছে, বস মিস রোজাকে সিসিটিভি দিয়ে এতকাল দেখে এসেছেন। শান্তর গলার ভেতরটা শুকিয়ে এলো। পার্সোনাল বডিগার্ড হয়েও কোনো আঁচ পেল না তারা। শান্ত কথা বলতে গিয়ে সামান্য তুতলালো। বস, মিস রোজা আর আসবে না। আদিল তাকালো না ম্যাগাজিন থেকে, জবাবে নাক মুখে শব্দ করলো শুধু। শান্তর মাথায় মনে হচ্ছে বড় একটা বাজ পড়ল। সে যে এমন কঠোর পরিশ্রম করে গেল বসের ডেটিং লাইফ বানাতে, এত উস্কানো সেসবের কি তবে কোনো মানে নেই? বস তলে তলে টেম্পু নিজেই গুছিয়ে রেখেছেন। শান্ত বলদের মতো বলল, বস, মিস রোজা মনে হয় ওই বলদটাকে বিয়ে করে ফেলতে পারে। আদিল ম্যাগাজিন থেকে দৃষ্টি সরিয়ে তাকালো শান্তর দিকে। স্বাভাবিক চোখে তাকালেও শান্তর পিঠে বেয়ে যেন শীতল শিহরণ বয়ে গেল। কথা ঘুরিয়ে ফেলল। না মানে বিয়ে খেতে কি যাওয়া উচিত না? কিছু কিনবো কিনা? আদিল আবারও ম্যাগাজিনে দৃষ্টি রাখলো। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, গতকাল একটা ডোজ খেয়েছে, রাতারাতি বিয়ে করে ফেলার মতো সিদ্ধান্ত নেওয়াটাই স্বাভাবিক। ডোজ? কেমন ডোজ বস? শান্তর মাথায় নানান দৃশ্য ভাসলো। দুষ্টু ভাবনাদের অশ্লীল পর্যায়ে যেতে দিল না। এলেন গলাটা পরিষ্কার করে নিল। বেচারা কিছুক্ষণ স্তব্ধ ছিল শান্তর পেছনে। এ যাত্রায় স্বাভাবিক হয়ে বলল, বস, তুলে নিয়ে আসবো? শান্তর মুখটা হা হয়ে এলো। মাথাটা ঘুরে তাকালো গিরগিটির থেকেও দ্রুত চেহারা বদলে নেওয়া মুখের দিকে। এই না তাকে বকলো, চোখ রাঙালো বসকে উস্কেছে বলে। এখন যেই বুঝলো জল ঘোলা আর গভীর, অমনি রূপ পরিবর্তন করে ফেললো। এলেন ভ্রুক্ষেপ করলো না, নিজের মতো দাঁড়িয়ে আছে আদেশের অপেক্ষায়। তখনই মৃদু শব্দ তুলে প্রবেশ করলো রিধি। ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হয়নি। শরীরে তখনও কার্টুনের নাইট স্যুট, চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতে লম্বা পাতলা চিকন বিড়ালের পুতুলটা বাম হাতে দিয়ে পেটের দিকে ঝরিয়ে রাখা। পুতুলের বিড়ালের লম্বা পাজোড়া মেঝে স্পর্শ করেছে। চোখ মুখ কেমন অসহায় ওর। ড্যাডি, স্নো হোয়াইট এখনো কেন আসেনি? আদিল তখনই তাকালো। ম্যাগাজিন পাশে রেখে দুহাত বাড়িয়ে রিদির বাবার কোলে চড়ে বসলো। কাঁদো কাঁদো মুখে প্রশ্ন করে গেল, সব সময় স্নো হোয়াইট এসে আমার ঘুম ভাঙায়। হোয়ার ইজ শি ড্যাড? রিদি আঙুল তুলে এলেন শান্তকে দেখালো। টেল দেম টু ব্রিথ আর টু মি। আদিল মেয়ের ধূসর রঙা চোখের দিকে তাকালো। নিজের কার্বন কপির মুখটার দিকে তাকাতে তার শক্ত হৃদয়ে যেন বাতাসের দোল লাগে। হৃদি কেঁদে দেবে দেবে ভাব। মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে গাল ছুঁয়ে দিয়ে আস্তে করে প্রশ্ন করল, ডু ইউ লাইক হার দ্যাট ম্যাস? হৃদি অসন্তুষ্ট হলো যেন। লাইক আই লাভ হার ড্যাডি। আদিলের গম্ভীর মুখে হালকা নম্রতা নেমে এলো। হোয়াট অ্যাবাউট ইয়োর সোনো হোয়াইটস? সে তোমায় কতটা ভালোবাসে? ভালোবাসে তো? ভীষণ। স্নো হোয়াইট বলেছে সে কল্পনাও করতে পারে না আমাকে ছাড়া থাকার কথা। শি লাভস মি এ লট। আদিল সম্মত হয় এই কথায়। তার চোখে ভাসে সেদিনের দৃশ্য। নিজের জীবন ঝুঁকিতে রেখে হৃদিকে আগলে নেয়া, বন্দুক হাতে তুলতে দ্বিধা না করা, গুলি ছুড়তে দ্বিধা না করা রোজাকে। সত্যটা জানলে নিশ্চয়ই পিছিয়ে যাবে তো। আদিল ঝুঁকি নিবে, বড় ধরনের ঝুঁকি। মেয়ের চুল বুলিয়ে বলল, যাও, মিসেস মরিয়ম তোমাকে রেডি করে দেবে, অ্যান্ড দেন ইউ উইল গো আউট। উড ইউ লাইক টু গো শপিং উইথ ড্যাডি? হৃদি আনন্দে উচ্ছ্বাসে হাসতে লাগলো। দুহাতে বাবার গলা জড়িয়ে সামনে মাথা দোলালো। মিসেস মরিয়ম এসে দাঁড়িয়েছে দুয়ারের সামনে। আদিল মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে নামিয়ে দিল মেঝেতে। হৃদি লাফাতে লাফাতে চলে গেল মিসেস মরিয়মের হাত ধরে। মেয়ের দৃষ্টির বাইরে যেতেই কেমন আদিলের মুখটা গম্ভীর করে এলো। শান্ত আর চোখে দেখলো, দৃষ্টি নামালো। সে কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। এলেন একবার ভয়ানক বাক্য বলেছে, তাই দ্বিতীয়বার আর কিছু বলার সাহস করছে না। চুপচাপ বসের আদেশের অপেক্ষায় ওরা। আদিল অনেকটা সময় পরে মুখ খুলল। চোখ রাখতে বল, শুধু কিছু করতে হবে না। শান্ত ছটফট করছে, হাঁসফাঁস করছে বারে বারে আড়ে আড়ে ট্যাবলেটের দিকে চেয়ে। আদিল একবার তাকিয়ে এ যাত্রায় বলল, কি বলতে চাচ্ছিস? শান্ত খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে প্রশ্ন করল, বস, পটল কি আগেই তোলা হয়ে গিয়েছিল? এলেন আটকে উঠে শান্তর থেকে কয়েক কদম সরে দাঁড়ালো। আগে জানিয়ে দিচ্ছে, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই বস। আদিল নির্বিকার মুখে উঠে দাঁড়াতে শান্ত দরজার দিকে পিছুতে পিছুতে বলল,
বস, অন্য কোনো মিনিং করিনি। সত্য, অ্যালেনের কসম, অ্যালেনের কসম। এলেনের মুখে একগাদা গালি জমে আছে, সে দিতে পারছে না। আদিল থামলো না, এসে শান্তর পেটে কয়েকটা সফট ঘুষি মারতেই বেচারা ফ্লোরে বসে পড়ল ভীষণ ড্রামাটিক ভাবে। আদিল ফিরে এসে বসলো সোফায় আর চোখে তাকালো ট্যাবলেটের দিকে। কিছুক্ষণ চুপ থেকে দুজোড়া বড় বড় দৃষ্টির সামনে তুলে দিল। ছোট ছোট কিছু ক্লিপ আলাদা করা, সব সিসিটিভি ক্যামেরা থেকে কাট করা। এলেন আর চোখে চেয়ে প্রশ্ন করে ফেলল, বস, ওখানে এখানকার ভিডিও তো সব, তাই না? আদিল উত্তর দিল না। ফোল্ডার করা চারটা এক এক বছরের 4 বছরের চারটা। আদিলের মনে পড়ছে না সে কবে থেকে মিস রোজাকে খেয়াল করছিল। সে শুধু নিজের মেয়েকে দেখত, নিজের মেয়েকে সেফটিতে নিশ্চিত করতে নজর রাখত। এরপর মেয়ে বাদেও নজর কোথাও একটা ভীষণ আগে থেকেই ছিল। তা ভয়ঙ্কর রূপ সম্ভবত ওই দিনই নিয়েছে, যেদিন সে রোজার চোখে আগুন দেখেছে, হাতে বন্দুক দেখেছে। চারটা গাড়ি বাগিচার মধ্যে সরু রাস্তা জুড়ে একসাথে বেরোবে। বডিগার্ডস তৈরি হয়ে আছে গাড়ির সামনে। শান্ত আর এলেন কিছু একটা নিয়ে এখনো বিতর্ক চালিয়ে যাচ্ছে। স্বপন ওদের মধ্যে দাঁড়িয়ে শুনছে। সে সময় আদিল বেরিয়ে এলো। এবারে নেভি ব্লু শার্টের উপরে কালো ভেস্ট পরা, কোট বাম হাতে, ডান হাত ধরে রেখেছে রিধি। ও ভীষণ পছন্দ করে বাবার সাথে ঘুরতে যেতে, বলা যায় ভালোবাসে, মুখিয়ে থাকে ওই দিনের জন্য। এই তো সুন্দর করে লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে। গাড়ির সামনে এসে আদিলের চোখ পড়ল মেয়ের জুতোয়, ফিতে ঢিলে হয়ে ছুটে এসেছে। আদিল কোটটা শান্তর হাতে দিয়ে বসলো, দু পায়ের উপর ভর দিয়ে বেঁধে দিল ফিতাগুলো। লেটস গো। হৃদি বাবার সুরে সুর মেলালো। লেটস গো। লিভিং রুমের সোফায় বসে টেলিভিশনে মন দেওয়ার চেষ্টা করছিল রোজা, কিন্তু কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। হৃদির কথা মনে পড়ছে। বাচ্চাটা রেডি হয়ে স্কুলে গিয়েছে কি? একটা বেলা দেখতে না পেলেই কেমন শূন্য শূন্য লাগছে। তোতা পাখির মতো স্নো হোয়াইট ডাকটা যে সে ভীষণ মিস করছে। রোজা পাশ থেকে ফোনটা তুলে হাতে নিল, ফটোসে গিয়ে দেখতে থাকলো ছবিগুলো, কত শত ছবি তাদের দুজনার। ও সময় পেছন থেকে একটা মাথা ফোনের স্ক্রিনের উপর চলে এলো। রাজু হৃদির ছবি দেখে বলল, পুতুলের মতো লাগে, ও কি আর্টিফিশিয়াল? রোজা সঙ্গে সঙ্গে ভাইয়ের কান টেনে ধরে বলল, বাজে কথা কম বকবি। আচ্ছা রে বাবা, ছাড়ো, কান ছিঁড়ে দিবা তো। মা, ও মা, তোমার মেয়েকে বলো কান ছাড়তে। এ কেমন জলদস্যুর মতো কর্মকাণ্ড। নিপা বেগম মাথাটা কাত করে চেয়ে আবারও নিজের কাছে মনোযোগ দিলেন। রোজা ছাড়লো, ফের ছবি দেখতে দেখতে বলল, মাকে বল চা করে দিতে 1 কাপ। আজিজুল সাহেব ঘুরে ঘুরে এলেন লিভিং রুমে। রোজা গিয়ে ধরে বাবাকে বসালো সোফায়, নিজেও বসলো পাশে। ভদ্রলোক আমতা আমতা করলেন, একটু জিনিয়ে বললেন, কিছুই তো বললো না। কিছু কি হয়েছে কাজের জায়গাতে? কিছু বলতে চাও না? সব নিজের মধ্যে রাখলে হয়? রোজা অসহায় চোখে তাকিয়ে বলল, কিছু হলে না বলবো, কিছুই হয়নি। তুমি 1 কাপ চা খাও বাবা, অবশ্যই সুগার কম দিয়ে। বলে রোজা পুনরায় ফোনে মনোযোগ রাখলো। একটা পোস্ট করলো হৃদিকে নিয়ে। ছবিতে হৃদি আর সে, হৃদির মুখ আড়াল করা। এই সিঙ্গেল ছবিতে গান লাগিয়েছে। গানটা লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। কোনো ক্যাপশন নেই। এই অ্যাকাউন্ট পাবলিক। ভার্সিটির, কলেজের, স্কুলের সহ অনেক বন্ধুরা আছে। ওদের মধ্যে একজন ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছে। রোজার ওসব দেখতে ইচ্ছে হচ্ছে না। সে গানটা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছে। হঠাৎ চোখ গেল আশ্চর্যজনক এক নামে। এইমাত্র একটু অ্যাকাউন্ট তার পোস্টে রিয়্যাক্ট করেছে। নাম আদিল মির্জা। রোজার হাত থেকে ফোনটা পড়তে গিয়েও পড়েনি। সে দ্রুত ওই নামের অ্যাকাউন্টে ঢুকলো। দেয়ার ইজ নাথিং। ফাঁকা অ্যাকাউন্ট, প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। কে এটা? কিছুক্ষণের জন্য বিচলিত হলেও পর মুহূর্তে শান্ত হলো। আদিল মির্জা হবে কেন? আবারও হতেও পারে। রোজা দ্বিধান্বিত বড্ড। চিন্তাভাবনার মধ্যে কল এলো জিহাদের। রোজা দ্রুত রিসিভ করলো, বলল, কোথায় তুমি? তোমার পাওয়া যাচ্ছে না কেন? বাসায় আসো বিকেল দিকে আন্টি আঙ্কেলকে নিয়ে, জরুরি কথা আছে। হাউ অ্যাবাউট দিস ওয়ান স্যার? সেলস ইউমেনের হাতে একজোড়া গোলাপি রঙের জুতো, স্টোনের কাজ করা, অল্প, ভীষণ সুন্দর দেখতে। আদিল বসেছিল সোফায়, ফোন হাতে। ফিল্ডে রোজার পোস্ট, তার পাশেই রিধি। এ যাত্রায় আদিল তাকালো পাশে বসা মেয়ের দিকে। হৃদিও চেয়ে আছে বাবার দিকে।
চোখ দিয়ে যেমন প্রশ্ন করছে, বাবা জুতো জোড়া কি সুন্দর, নেব? আদিল হাত বাড়িয়ে জুতো জোড়া নিয়ে নিজেই মেয়ের পা জোড়ায় পরিয়ে প্রশ্ন করে। ভালো লেগেছে? হৃদি মাথা দোলাতেই দুজোড়া প্যাক করে দিয়ে দিল। হৃদি সোফা থেকে নেমে ঘুরছে ছোট ছোট পায়ে। কিছু আর পছন্দ হচ্ছে না দেখে ফিরে এলো। শান্ত ইতিমধ্যে ক্যাশিয়ারে কার্ড দিয়ে পেমেন্ট সেরে ফেলেছে। টোটাল 12টা ব্যাগ তার হাতে। আদিল মেয়ের হাত ধরে স্টোর থেকে বেরিয়ে এলো, পাশেরটায় ঢুকলো। এটা বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড়ের। হৃদি ঢুকে এক মুহূর্তে ঘুরে কয়েকটা ড্রেস ধরে সেলস গার্লকে দেখিয়ে বাবার পাশে এসে হাত ধরে দাঁড়ালো। শান্ত গিয়ে পেমেন্ট করে শপিং ব্যাগগুলো নিল। এরপর তারা শপিং মলের পার্কিং এরিয়াতে চলে এলো। তাদের গাড়ি এখানে পার্ক করা। এলেন ছিল গাড়িতে, বেরিয়ে এসে গাড়ি দরজা খুলে ধরেছে। মেয়েকে উঠিয়ে আদিল অপর পাশ দিয়ে উঠে বসলো। দ্বিতীয় গন্তব্য 5 স্টার রেস্টুরেন্ট। দুজনের লাঞ্চ করবে ওখানে। হৃদির ওদের রেস্টুরেন্টে সিফুড পছন্দের। মেয়েটার জন্মদিন চলে আসছে প্রায়, অক্টোবরের 6 তারিখ। আজ আর মাত্র 5 দিন। প্রত্যেকবার দেশের বাইরে জন্মদিন পালন করা হলেও এবার দেশেই আয়োজন করবে, মির্জা বাড়িতেই। জিহাদ যখন এলো তখনও তার চোখে মুখে ঘুমো ঘুমো ভাব। সাথে নিজের বাবা মাকে এসে আনিনি, একাই এসেছে কোনো রকমে। রোজা লিভিং রুমেই বসেছিল। আজ সারাদিন সে এখানেই বসে কাটিয়েছে টেলিভিশনের সামনে। দুপুরে লাঞ্চ শেষে কিছুক্ষণের জন্য অবশ্য ছাদে উঠেছিল। বেশ কিছুক্ষণ থাকতে পারেনি তীব্র গরমের জন্য। আপাতত নিপা বেগমের ভেজে দেয়া চিপস খাচ্ছে মুভি দেখতে দেখতে। পাশে রাজু বসে আছে, ওর মাথাটা ওর বড় বোনের কাঁধে আর পাজোড়া সোফার হাতলে। জিহাদকে দেখে রোজা দ্রুত উঠে দাঁড়ালো। এতে রাজুর মাথাটা গিয়ে পড়লো সোফায়। নরম হওয়াতে বেচারা ব্যথা পায়নি। অসন্তুষ্ট হয়ে উঠে বসলো। রোজার পরনে তখনও রাতের পাজামা সেট, একটা পাতলা ওড়না কোনো রকমে গলায় ঝুলিয়ে রাখা। জিহাদ তাড়াহুড়ো করে বলল, কি হয়েছে? এমনভাবে বললে আমি ভাবলাম তুমি অসুস্থ কিনা। আজিজুল সাহেবও মেয়ের কর্মকাণ্ডে দিশেহারা বটে। জিজ্ঞেস করার পরও কিছু তো বলেনি। গতকাল থেকে মেয়ের উদ্ভট আচরণ শুধু দেখে যাচ্ছেন। জিহাদের দিকে চেয়ে বললেন, আসো বসো। জিহাদ দ্রুত সালাম জানালো, এসে বসলো আজিজুল সাহেবের পাশে। নিপা বেগম আগে চা বানিয়ে বসেছিলেন, এবারে ট্রেতে সাজিয়ে দিয়ে চা, বিস্কুট আর 1 গ্লাস পানি। জিহাদ পানিটা সবে মুখে দিয়েছে, এক ঢোক পানি তার গলায়। তখনই রোজা শান্ত গলায় বলল, আন্টি আঙ্কেলকে আসতে বলো, আমরা আজই বিয়ে করব। জিহাদ কেসে উঠল আর সমানে কাশতে থাকলো। রোজা চিন্তিত হয়ে এগিয়ে গিয়ে তার পিঠে চাপড়ে দিয়ে আওড়ালো, কি হলো, অতিমাত্রায় খুশি হয়ে গেছো নাকি? নিজেকে শান্ত করে জিহাদ বড় বড় চোখে তাকালো। রোজা চোখে মুখে যেন কিছু খুঁজছে। ঘন ঘন পলক ফেলে বিশাল এক ঢোক গিলল, তোতলালো সামান্য। বিয়ে আজকে? রোজা দীর্ঘশ্বাস ফেললো, গিয়ে বসলো তার পূর্বের জায়গায়। একটু চুপ থেকে বোঝানোর সুরে বলল, আমার অত আয়োজন হই হুল্লোড় করে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আর না আছে অমন বয়স। ভাবছি পারিবারিকভাবে করিনি আজই। কিছু কেনাকাটা করার প্রয়োজন হলে করা যাবে, সময় আছে। জিহাদ তখনও হতবিহ্বল, চোয়াল ঝুলে আছে বেচারার। কাচুমাচু করে প্রশ্ন করলো, তোর গায়ে কি জ্বর রোজা? আবল তাবল বকতেছিস ওই জন্যে? রোজা অপমান বোধ করলো। সে প্রত্যাশা করেছিল জিহাদ আনন্দে লাফাবে। ছেলেটা তো একবারে হাত ধুয়ে পেছনে পড়েছিল বিয়ে করার জন্য, সেই তাদের অনার্স শেষের পর থেকে। কতভাবে যে মানানোর চেষ্টা করেছে, বন্ধুদের গিয়েও শত চেষ্টা করিয়েছে। কিন্তু রোজা ছিল বাবা মায়ের বড় সন্তান। ছোটবেলা থেকে নিজে সবসময় গণ্ডিতে রেখেছে, অযথা কোনো সম্পর্কে জড়ায়নি। সবসময় পড়াশোনার উপরে থেকেছে। তার স্বপ্ন একটাই ছিল, পড়াশোনা শেষ করে বড় চাকরি করবে, বাবা মায়ের দায়িত্ব নেবে, ছোট ভাইকে মানুষের মতো মানুষ করবে। কাঁধে যে ছিল অনেক দায়িত্ব। বিয়ে করে সংসার করার মতো অবস্থা কেন, মন মানসিকতাও ছিল না। কিন্তু যখন সে মির্জা বাড়িতে হৃদির ন্যানি হয়ে প্রবেশ করলো, মোটা অঙ্কের টাকা পেল, সবটা ভালো হতে থাকলো। জিহাদকেও ওয়াদা করে বসলো বছর কয়েক সময় দিতে, সবকিছু সামলে উঠতেই বিয়েটা করে ফেলবে তারা। অজানা কাউকে বিয়ে করার চেয়ে জিহাদ তার কাছে বেটার অপশন মনে হয়েছিল। কয়েক বছরের সম্পর্কে প্রতিদিন অন্তত 6 বার করে বিয়ের বিষয়টা তুলেছে ছেলেটা। তাই জিহাদের এমন প্রতিক্রিয়া একটু বিচলিত হলেও পাত্তা দিল না রোজা। নিশ্চয়ই কিং কর্তব্য বিমূঢ় হয়ে এভাবে বলেছে। আর রোজা নিজেই তো সহস্রবার বেচারাকে অপেক্ষা করিয়েছে, নায়ের উপর না করেছে। অগত্যা আর অনুভূতি ধার ধারল না, সুন্দর করে শুধরে দিয়ে বলল, তুই তো করে করতে নিষেধ করেছে, আই ডোন্ট লাইক ইট।
জিহাদ ও কথায় মনোযোগ দিতে পারল না, দ্রুত বলল, কি হয়েছে হঠাৎ এমন সিদ্ধান্ত? কিছুতেই তো রাজি হচ্ছিলে না, হঠাৎ কাজটা কি ছেড়ে দিয়েছো? দিইনি, তবে দেব বিয়ের পর। বিয়েটা আজই করতে হবে, আজ রাতের ভেতর। আন্টি আঙ্কেলকে ফোন দাও এক্ষুনি। জিহাদ কিছুক্ষণ চুপ করে থাকলো। রোজা উত্তরের আশায় চেয়ে আছে। কি হলো, কিছু বলো। জিহাদ চোখে চশমাটা সামান্য ঠেলে ওঠালো নাকের উপর, বলল, মা বাবা তো গ্রামের বাড়ি গেলেন গতকাল, তাদের ছাড়া বিয়ে কি সম্ভব? রোজা আরাম করে বসেছিল। তার ধারণা ছিল আজ বিয়েটা হবেই, কারো আপত্তি থাকার কথা ছিল না। কোনোভাবে যে বাধা আসতে পারে তাও কল্পনায় আসেনি। এমন উত্তরের স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে চেঁচালো, হোয়াট আই মিন ওয়াই, হোয়াট দ্য। আজিজুল সাহেব মেয়ের এমন প্রতিক্রিয়ায় আশ্চর্য হয়ে গেলেন। হতবাক নিপা বেগম, অথচ দুটোর একটারও প্রতিক্রিয়া জিহাদের মুখে দেখা গেল না। সে নিজেকে ভীষণ অতিমাত্রা শান্ত করে বলতে গিয়েও একটু থমকে গেল। রিধিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, ওকে নিয়ে গ্রামে গিয়েছেন। রোজা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু পারল না। ভয় সংকোচ আবারও বুকে বাসা বাঁধতে লাগলো। কেন মনে হচ্ছে তার পায়ে শেকল পরানো হয়েছে, যা সে চাইলেও ছাড়তে পারছে না। রোজা অসহায় হয়ে প্রশ্ন করল, অসুস্থ হয়েছে তো হসপিটালে নিবে, অমনের গ্রামে নিবে কেন, যেখানে ভালো চিকিৎসা নেই? জিহাদ স্বাভাবিক গলায় বোঝানোর সুরে বলল, ডাক্তার দেখানো হয়েছে, মানসিকভাবেও একটু দুর্বল। যেহেতু রিধিমার জন্ম ওই গ্রামে, তো খুব অ্যাটাচড। গ্রামের আবহাওয়া দ্রুত সুস্থ হবে। রোজা ত্যক্ত বিরক্ত, মেজাজ খারাপ হচ্ছে। আজিজুল সাহেব হঠাৎ করে প্রশ্ন করলেন, যেন মনে করতে পারলেন না। রিধিমিটাকে যেন। রোজা গিয়ে বসেছে নিজের জায়গায়। অসন্তুষ্ট হলেও বাবার প্রশ্নের জবাব নিজেই দিল। ওর খালাতো বোন, মনে নেই শ্যামলা করে মিষ্টি চেহারার মেয়েটা যে একবার এসেছিল, তোমায় ডাকলো আজিজুর চাচা? আজিজুল সাহেবের মনে পড়ল, একদম পাতলা গড়নের একটা মায়াবতী মেয়ে। ঘন কালো চুল দুটো বিনুনি গাঁথা ছিল ফিতে দিয়ে। সেই কি লম্বা আর মোটা বিনুনি ছিল। আজিজুল সাহেব ভেবেছিলেন আলগা লাগানো, ঘন ভ্রু, মিষ্টি হাসি আর টানা চোখ। হাসলে টোল পড়তো, ভদ্রসভ্য, একদম গ্রামীণী ধাঁচের। কত যেন বয়সটা ছিল, 22-23 তো হবেই সম্ভবত। কিন্তু সে তো জানতো বেড়াতে এসেছিল। প্রশ্ন করলেন জিহাদের দিকে চেয়ে, ও কি তোমাদের বাড়ি থাকে? রোজা এবারও জিহাদের হয়ে উত্তর দিল, তোমাকে তো বলাই হয়নি বাবা, ওর খালা মারা গিয়েছিলেন গত বছর। রিদিমাকে রাখার মতো কেউ ছিল না। ওর বাবা তো ছোটবেলা থেকেই নেই, তাই ওদের বাসাতেই থাকতো। আন্টি টেক কেয়ার করতো। জানোই তো জিহাদ তাদের একমাত্র সন্তান। আন্টিরও বয়স হচ্ছে যে, তাকে দেখার জন্য তো কাউকে প্রয়োজন ছিল। আজিজুল সাহেব বিড়বিড় করলেন, তা ঠিক আছে, তবে এমন বড় মেয়েকে এখনো রেখেছো কেন বাবা? বিয়ে শাদী দেওয়ার জন্য ভালো ছেলে খুঁজছো? পড়াশোনা তো মনে হয় করনি। জিহাদ গলাটা পরিষ্কার করে নিল। না আঙ্কেল, পড়াশোনা করেনি, আর অষ্টম পর্যন্ত পড়েছিল। ছেলে এবারই মনে হয় বাবা মা দেখবেন ওখানে। নিপা বেগম অসন্তুষ্ট হলেন, বললেন, ওখানের ছেলে কেন? ঢাকাতেই ভালো ঘরের ছেলে দেখতাম। কয়েকবার খোঁজ করলে একটা ভালো সম্বন্ধ অবশ্যই পেতাম। রোজা মনে করার চেষ্টা করলো রিধিমার চেহারাটা। গত বছর সে শেষ দেখেছিল মেয়েটাকে, এরপর আর দেখা হয়নি। তেমন একটা খেয়ালই নেই। জিহাদের দিকে তাকালো, দেখলো জিহাদ অমনোযোগী। রোজা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা অত ভেবো না, আঙ্কেল আন্টি রিদিমা ওরা ফিরুক, দুদিন না হয় অপেক্ষা করি। তবে তুমি আজই কল করে বলে দাও যত দ্রুত সম্ভব ফিরতে। বুঝেছো, বিয়েটা করাটা ভীষণভাবে ইমার্জেন্সি হয়ে গেছে। বুঝলে কি বলেছি? জিহাদ হাসলো, আওড়ালো। বুঝেছি। নিপা বেগম হেসে বললেন, খেয়েছো দুপুরে? আসো, ভাত খেয়ে নাও আগে, পরে চা খেও। জিহাদ খায়নি, তাই উঠে গিয়ে বসলো ডাইনিংয়ে। রোজা উঠে দাঁড়ালো। সারাদিনের চিন্তাভাবনা সে ক্লান্ত, একরকম বিধ্বস্ত। আগামীকাল কাজে যেতে হবে সকাল সকাল। দুদিন ধরে ভালো ঘুম হয়নি, আজ লম্বা ঘুম দিতে হবে। অগত্যা নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমি ক্লান্ত, ঘুমোতে গেলাম। স্বেচ্ছায় উঠলে তো উঠলামই রাতে, না উঠলে আমাকে কেউ ডাকবে না, খাবারের অজুহাতেও না। জায়গাটা নিরিবিলি, বাতাস বইছে মৃদু। অদ্ভুত সব প্রাণীদের আওয়াজ ভেসে আসছে। আকাশে পূর্ণ চাঁদ, চাঁদটা ঠিক ধ্রুবের ওপর। সে দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। ইনস্টাগ্রাম স্ক্রল করছিল আনমোনা। শান্ত কল করলো তক্ষুনি। ফোন রিসিভ করে আড়মোড়া ভেঙে ধ্রুব জানালো, বলরটা এসেছিল, এসে আবার ঘন্টাখানেকের মধ্যে ফিরে গেছে।
মিস রোজার রুমের লাইট অফ, সম্ভবত ঘুমাচ্ছে। এইমাত্র সারা বাড়ির লাইটও বন্ধ হলো। শান্ত জোরে সুরে শ্বাস নিচ্ছিল। মাত্র এলেনের সাথে যুদ্ধ করেছে, ছেলেটাকে হারানো যায় না কুস্তিতে। মির্জাবাড়ির গার্ডেনের সকল লাইট তখনও জ্বালানো। তিতান আর থোর ঘাসের উপর বসে আছে। দারোয়ান চাচা আর গার্ডেনার চাচা মিলে লুডো খেলছে দরজার কাছটায়, হাসাহাসিও করছেন। শান্ত স্বতঃস্ফূর্ত গলায় বলল, এক্সেলেন্ট, তুই দ্বারা আমি বসকে জানাচ্ছি। এলেন হাত মুখ ধুয়ে এসে সদর দরজার সামনে দাঁড়িয়েছিল মাত্র। শান্ত হাওয়ার গতিতে তাকে ঠেলে ঢুকলো ভিতরে। আদিল মির্জা ডিভানে বসে আছে, ডান হাতে ফাইল, পাশে ল্যাপটপ খোলা। ল্যাপটপের পাশে হৃদির হোমওয়ার্কের খাতা। হোমওয়ার্ক করছিল তার পায়ের কাছটায় শুয়ে শুয়ে। আদিল কোলে নিতে চাইলেও কোলে আসেনি, অভিমান করেছে। কেন সে মিস রোজাকে আজ আনতে পারেনি বাড়িতে। আপাতত হৃদির মাথাটা তার উড়ুতে। কিছুক্ষণ আগে চোখ বুঝেছে, আজ সারাদিন জ্বালিয়েছে। কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করেছে মিস রোজার কথা। এত কাজ সবই পেন্ডিংয়ে রাখা আপাতত। শান্ত কাছে এসে ধীর গলায় সবটা জানালো। এতে তেমন পরিবর্তন এলো না আদিলের চোখে মুখে। সে শুধু নাকমুখ শব্দ করল, যেন সে জানতো এমন কিছুই হবে। কিন্তু কেন? এখানে কি এমন অজানা আছে যা শান্ত জানে না? দ্য পাওয়ারফুল ইন্টেলিজেন্ট বডিগার্ড। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।